এসকেবি বাংলা টিউটোরিয়ালে তোমাদের স্বাগত। আশা করছি তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো। এসএলএসটি এবং মাদ্রাসা বিষয় পরীক্ষার প্রিপারেশনের জন্য বাংলা বিষয় থেকে আমাদের এই চ্যানেলে বিভিন্ন ধরনের ক্লাস দেওয়া হয়ে থাকে। তার পাশাপাশি বিভিন্ন ধরনের মক টেস্টও নেওয়া হয়ে থাকে ধারাবাহিকভাবে। আজকে আমরা করব নবম শ্রেণীর সাহিত্য সঞ্চয়নের ঝড় সাধু গল্প নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা। এই আলোচনাটি তোমরা যারা নবম শ্রেণীতে পড়ো তাদের জন্য যেমন গুরুত্বপূর্ণ, তাদের যেমন খুব উপকারে আসবে, তার পাশাপাশি তোমরা যারা 9-10 বা অর্থাৎ নবম দশম শ্রেণীর জন্য মাদ্রাসা এবং এসএলএসটি পরীক্ষায় বসতে চলেছ তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। তোমাদের পাঠ্য ঝড় সাধু গল্পটি 2 থেকে 3 বার পড়ে নেবে। তার পাশাপাশি আমাদের এই ক্লাসটি তোমরা যদি দেখো 1 থেকে 2 বার, আশা করছি এই গল্প থেকে যে প্রশ্নই আসুক না কেন তোমরা সেই প্রশ্নের সঠিক আনসার নির্ণয় করতে পারবে। আর তার পাশাপাশি দেখো এই ঝড় সাধু গল্পটি লিখেছেন মহাশ্বেতা দেবী। মহাশ্বেতা দেবী সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্যগুলো এখানে তুলে ধরার চেষ্টা করা হয়েছে, যাতে তোমাদের এখান থেকে যে প্রশ্ন সাহিত্যের ইতিহাস থেকে আসুক না কেন তোমরা সেই প্রশ্নের উত্তর করতে পারো। তো চলো দেরি না করে আজকের ক্লাসটি শুরু করছি। নবম শ্রেণীর সাহিত্য সঞ্চয়নের অন্তর্গত ঝড় সাধু গল্প লিখেছেন মহাশ্বেতা দেবী। আমরা গল্পের গুরুত্বপূর্ণ তথ্যাবলী নিয়ে আলোচনা করার আগে লেখক পরিচিতি সম্পর্কে একটু জেনে নিই। লিখেছেন কে? এখানে লেখক পরিচিতি, লেখিকা পরিচিতিও বলতে পারো, লেখিকা মহাশ্বেতা দেবী। মহাশ্বেতা দেবীর জন্ম হয় 1926 খ্রিস্টাব্দে এবং তার মৃত্যু হয় 2016 খ্রিস্টাব্দে। মহাশ্বেতা দেবীর পিতা ছিলেন বিখ্যাত কবি মনীষ ঘটক। খুবই গুরুত্বপূর্ণ তথ্যগুলি। মহাশ্বেতা দেবীর স্বামী ছিলেন বিখ্যাত নাট্যকার বিজন ভট্টাচার্য। তার পুত্র ছিলেন আধুনিক কবি ও ঔপন্যাসিক নবারুণ ভট্টাচার্য। মহাশ্বেতা দেবী অধ্যাপনা ছাড়া সাংবাদিক হিসেবেও কাজ করেছেন। তিনি বহুদিন বাংলা, বিহার, উড়িষ্যার অরণ্যভূমির মানুষের জীবনের সঙ্গে থেকেছেন। তিনি অরণ্যের অধিকার এই উপন্যাসটির জন্য 1979 খ্রিস্টাব্দে সাহিত্য একাডেমি এবং 1084 মা উপন্যাসের জন্য 1996 খ্রিস্টাব্দে জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছিলেন। এখন আমরা জানব মহাশ্বেতা দেবীর গ্রন্থ তালিকা সম্পর্কে। প্রথমেই দেখো রয়েছে উপন্যাস ঝাঁসির রানী, যেটি প্রকাশিত হয় 1956 খ্রিস্টাব্দে, ক্ষুধা, যেটি প্রকাশিত হয় 1956 খ্রিস্টাব্দে, নটি, যেটি প্রকাশিত হয় 1957 খ্রিস্টাব্দে, যমুনা কি তীর, যেটি প্রকাশিত হয় 1958 খ্রিস্টাব্দে, দিনের পারাবারে, যেটি প্রকাশিত হয় 1963 খ্রিস্টাব্দে, 1084 মা, যে উপন্যাসটি প্রকাশিত হয় 1975 খ্রিস্টাব্দে। আর এই উপন্যাসের জন্য আমি শুরুতেই বলেছি মহাশ্বেতা দেবী জ্ঞানপীঠ পুরস্কার লাভ করেছিলেন। কত খ্রিস্টাব্দে? 1996 খ্রিস্টাব্দে। জন্ম যদি তব, এই উপন্যাসটি প্রকাশিত হয় 1976 খ্রিস্টাব্দে। অরণ্যের অধিকার, যেটি প্রকাশিত হয় 1977 খ্রিস্টাব্দে। আর এই উপন্যাসটির জন্য মহাশ্বেতা দেবী সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছিলেন। কত খ্রিস্টাব্দে পেয়েছিলেন? 1779 খ্রিস্টাব্দে। অগ্নিগর্ভ, যে উপন্যাসটি প্রকাশিত হয় 1978 খ্রিস্টাব্দে। অপারেশন বসাই টুডু, যেটি প্রকাশিত হয় 1978 খ্রিস্টাব্দে। চট্টিমুন্ডা এবং তার তীর, যেটি প্রকাশিত হয় 1982 খ্রিস্টাব্দে। তিতুমির, যেটি প্রকাশিত হয় 1986 খ্রিস্টাব্দে। বেনে বউ, যেটি প্রকাশিত হয় 1994 খ্রিস্টাব্দে। এখানে মহাশ্বেতা দেবীর যে উপন্যাসগুলি তুলে ধরা হয়েছে তার পাশাপাশি দেখো প্রত্যেকটি উপন্যাসের প্রকাশিত সালও দেওয়া হয়েছে। প্রত্যেকটি উপন্যাসের নাম কিন্তু গুরুত্বপূর্ণ, তার পাশাপাশি সালগুলোও খুব গুরুত্বপূর্ণ। তবে তোমরা এটা বলতেই পারো যে প্রত্যেকটি উপন্যাসের সাল কী করে তোমরা মনে রাখবে। দেখো তোমরা প্রথমে মনে রাখবে উপন্যাসের নাম। যে আমি যদি নাই জানি যে অরণ্যের অধিকার বলে একটি উপন্যাস রয়েছে যেটি রচনা করেছেন কে? মহাশ্বেতা দেবী, তাহলে সেখানে প্রকাশ সাল মনে রাখার কোনো প্রয়োজনই নেই, কারণ প্রথমে আমাদের মনে রাখতে হবে উপন্যাসের নাম, তার পাশাপাশি মনে রাখতে হবে উপন্যাসের প্রকাশকাল এবং তিনি কোন কোন উপন্যাসের জন্য কোন কোন পুরস্কার পেয়েছেন সেগুলোও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এখন আমরা জানব মহাশ্বেতা দেবীর লেখা গল্প গ্রন্থ সম্পর্কে। স্তনদায়িনী ও অন্যান্য গল্প, যেটি প্রকাশিত হয়
1959 খ্রিস্টাব্দে, তালাক ও অন্যান্য গল্প যেটি প্রকাশিত হয় 1964 খ্রিস্টাব্দে, অবিশ্বাস্য যেটি প্রকাশিত হয় 1972 খ্রিস্টাব্দে, মূর্তি যেটি প্রকাশিত হয় 1979 খ্রিস্টাব্দে, পাকাল যেটি প্রকাশিত হয় 1983 খ্রিস্টাব্দে, ইটের পর ইট যেটি প্রকাশিত হয় 1987 খ্রিস্টাব্দে, কি বসন্তে কি শরতে যেটি প্রকাশিত হয় 1987 খ্রিস্টাব্দে, ঘাতক যেটি প্রকাশিত হয় 1989 খ্রিস্টাব্দে, রুদালি যেটি প্রকাশিত হয় 1993 খ্রিস্টাব্দে। এখানে যে নামগুলি তুলে ধরা হয়েছে প্রত্যেকটি কিন্তু মহাশ্বেতা দেবীর রচিত গল্প গ্রন্থ, আর প্রকাশকালগুলোও কিন্তু তার পাশাপাশি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। মহাশ্বেতা দেবী সমাজসেবামূলক কাজের স্বীকৃতিতে পেয়েছিলেন ম্যাগসেসে পুরস্কার। খুবই গুরুত্বপূর্ণ এই পুরস্কারটি মহাশ্বেতা দেবী প্রথম পেয়েছিলেন, আর এই পুরস্কারটি পেয়েছিলেন কোন কাজের জন্য? দেখো, সমাজসেবামূলক কাজের জন্য। খুবই গুরুত্বপূর্ণ এই তথ্যটি। এখন আমরা জানব ঝড়সাধু যে গল্পটি সম্পর্কে আমরা আলোচনা করব সেই রচনার প্রসঙ্গে। 1 নম্বরে রয়েছে দেখো উৎস, ছোটদের গল্প সংকলন। 2 নম্বর গল্পের শ্রেণী, মানে গল্পটি কোন শ্রেণী সেটা, জাদুবিদ্যা ও অলৌকিকতার মিশ্রণ। 3 নম্বরে রয়েছে দেখো উল্লেখযোগ্য চরিত্র। এই গল্পের মধ্যে আমরা কোন কোন চরিত্রগুলি পাই সেই চরিত্রগুলি সম্পর্কে, তথাগত, ঝড়ো সাধু, মোহন প্যাটেল এবং দেবেন্দু রায়। এখন আমরা জানব গল্পে উল্লেখিত গুরুত্বপূর্ণ স্থান ও নাম সম্পর্কে। 1 নম্বরে রয়েছে দেখো স্থানসমূহ, পুরী, চিল্কা, ময়ূরভঞ্জ, মেদিনীপুর, ক্যানিং, গাইঘাটা, ডায়মন্ড হারবার। এখানে যে স্থানগুলির নাম বলা হয়েছে প্রত্যেকটি নামই কিন্তু তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। এখানে প্রত্যেকটি নাম দিয়ে কিন্তু এমসিকিউ আকারে প্রশ্ন তোমাদের তুলে দিতে পারে, সেই জন্য এই নামগুলি খুব গুরুত্বপূর্ণ। এখন আমরা জানবো দেখো এই গল্পের মধ্যে একটি সালের উল্লেখ রয়েছে, সেই সালটি। 2 নম্বরে রয়েছে কি সন, 1982 সালের উল্লেখ রয়েছে এই ঝড়সাধু গল্পের মধ্যে। আর এই সালটি উল্লেখ রয়েছে কোন প্রসঙ্গে? সুন্দরবনের ঝড়ের প্রসঙ্গে। 3 নম্বরে রয়েছে দেখো ভূমিকম্প বিশেষজ্ঞ। এই গল্পের মধ্যে ভূমিকম্প বিশেষজ্ঞের নাম রয়েছে, সেই নামটি আমরা এখন জানবো, ডক্টর দেবেন্দু রায়। তাহলে ঝড়সাধু গল্পে আমরা পাই ডক্টর দেবেন্দু রায়ের নাম। ডক্টর দেবেন্দু রায় কে ছিলেন? ভূমিকম্প বিশেষজ্ঞ। 4 নম্বরে রয়েছে দেখো মেঘ বিশেষজ্ঞ, চিন্তামণি নরসিংহ। খুব গুরুত্বপূর্ণ এই নামগুলি। 5 নম্বরে রয়েছে দেখো আবহাওয়া বিশারদ, ডক্টর মণিময় দত্ত। 6 নম্বরে রয়েছে দেখো বিদেশি লেখক রবার্ট লুই স্টিভেনসন ও এমআর জেমস। দুজনের নাম কিন্তু রয়েছে, বিদেশি লেখক রবার্ট লুই স্টিভেনসন ও এমআর জেমস। এখন আমরা জানবো এই ঝড়সাধু গল্পের গুরুত্বপূর্ণ তথ্যাবলী নিয়ে। 1 নম্বরে রয়েছে দেখো তথাগত ঝড়সাধুকে দেখেছিল পুরী থেকে ফেরার সময় ট্রেনের কামরায়। তথাগত কোথায় দেখেছিল ঝড়সাধুকে? প্রথম পুরী থেকে ফেরার সময় ট্রেনের কামরায়। খুব গুরুত্বপূর্ণ এই তথ্যগুলি। মাধ্যমিক পরীক্ষা দিয়ে ওরা কয়েকজন বন্ধু পুরী গিয়েছিল। ওরা বলতে কাদেরকে বোঝানো হয়েছে? তথাগতদের বোঝানো হয়েছে। তথাগত আর তার বন্ধু ছিল কয়েকজন সেখানে। এবং এখান থেকে আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের দিতে পারে, ওরা কোন পরীক্ষা দিয়ে পুরী গিয়েছিল ঘুরতে? মাধ্যমিক, হায়ার সেকেন্ডারি বা উচ্চ মাধ্যমিক যে কোনো পরীক্ষার নাম কিন্তু তুলে ধরতে পারে। তারা মাধ্যমিক পরীক্ষা দিয়ে পুরী ঘুরতে গিয়েছিল কয়েকজন বন্ধু মিলে, তথাগতরা। 2 নম্বরে রয়েছে দেখো ঝড়সাধুকে বিড়বিড় করে অপয়া বলেছিল কে? এই প্রশ্ন কিন্তু দিতে পারে। অপয়া বলেছিল ট্রেনের চেকার। 3 নম্বরে রয়েছে দেখো খোঁজ পাচ্ছি না যে। ঝড়সাধু চেকারের বক্তব্যের প্রসঙ্গে নিজের দোষ কাটানোর উপায় সন্ধান সূত্রে এই কথাগুলি বলেছিল। চেকার যখন ঝড়সাধুকে দেখে বিড়বিড় করে বলছিল অপয়া, তখন সেই কথাটি কিন্তু ঝড়সাধু শুনতে পেয়েছিল। সেই কথা শুনতে পেয়ে সে আবার বলছিল যে সে এই দোষ, মানে তার এই দোষটি কি কাটানোর জন্য সন্ধান খুঁজছে কিন্তু পাচ্ছে না। তার কি দোষ ছিল? সে যে ঝড়সাধু, সে তার চাইতেও বা না চাইতেও অনেক সময় কি হতো, ঝড় উঠে যেত। তার ফলে কি হতো, মানুষের অনেক ক্ষয়ক্ষতি হতো, এমনকি অনেক মানুষের প্রাণও হারাতো। সেই জন্য কি বলেছিল ট্রেনের চেকার, তাকে দেখে অপয়া বলেছিল, আর তার প্রসঙ্গে ঝড়সাধু এই বক্তব্যটি রেখেছিল।
4 নম্বরে রয়েছে দেখো ঝড়সাধুর নিবাস ময়ূরভঞ্জে। খুব গুরুত্বপূর্ণ তথ্যটি, তার নিবাস কোথায় ছিল? ময়ূরভঞ্জে। তার কাজ ছিল নৌকা তৈরি করা। সাধুর দাদা থাকে ক্যানিংয়ে। খুব গুরুত্বপূর্ণ তথ্য। তার এক ভাগ্নের বাড়ি ছিল কোথায়? বনগাঁ। তাহলে এরকম প্রশ্ন দিতে পারে সাধুর দাদা কোথায় থাকে? ক্যানিংয়ে, বনগাঁ, ডায়মন্ড হারবার, এরকম 4টি অপশন দিয়ে দিল, তোমাদের সঠিক অ্যান্সারটি নির্ণয় করতে হবে। ঠিক তেমনইভাবে এমন প্রশ্ন দিতে পারে যে বনগাঁতে কে থাকতো ঝড়সাধুর? বনগাঁতে থাকতো এক ভাগ্নে। ঝড়সাধু কালীঘাটে যাচ্ছিল এক ভিখিরির সঙ্গে দেখা করতে। ঝড়সাধু কালীঘাটে কেন যাচ্ছিল? ভিখিরির সঙ্গে দেখা করতে। আর তার কারণ কি ছিল? সে যে চাইতে না চাইতেও ঝড় উঠে যেত, সেই ঝড়টি যেন কাটাতে পারে সেই প্রসঙ্গে কথা বলতে সেই ভিখিরির সঙ্গে। কারণ সে শুনেছিল কালীঘাটের সেই ভিখিরি নাকি তার এই দোষ কাটাতে পারবে। 5 নম্বরে রয়েছে দেখো দুটো বিদ্যেই একসঙ্গে শিখতে হয়। সেই দুটো বিদ্যে কি? ঝড় তোলা আর ঝড় থামানো। 6 নম্বরে রয়েছে দেখো ঝড়সাধুকে তথাগত দ্বিতীয়বার দেখেছিল ডায়মন্ড হারবার স্টেশনে। তাহলে প্রথম কোথায় দেখেছিল? পুরী থেকে ফেরার পথে ট্রেনের কামরায়। আর দ্বিতীয়বার দেখেছিল ডায়মন্ড হারবার স্টেশনে। তথাগত ডায়মন্ড হারবার স্টেশনে গিয়েছিল মাকে আনতে। সেখানে তার মামা বাড়ি। তার মা গিয়েছিল মামা বাড়ি থেকে আনার জন্য সে ডায়মন্ড হারবারে গিয়েছিল, সে বলতে তথাগতর কথা বলা হয়েছে। 7 নম্বরে রয়েছে দেখো ঝড়সাধুর চোখে জল এসেছিল যখন তথাগত তাকে সাধুদা সম্বোধন করেছিল। ঝড়সাধুর চোখে জল এসেছিল কেন? এরকম প্রশ্নও কিন্তু নবম শ্রেণীতে যারা পড়ো তাদের জন্য 2 নম্বরে আসতে পারে। তো এখানে অ্যান্সার কি হবে? ঝড়সাধুর চোখে এই জন্যই জল এসেছিল যে ঝড়সাধুকে সবাই তো দূর দূর ছাই ছাই করতো, অপয়া বলতো কেউ, ট্রেনের চেকার যেরকম বলছিল অপয়া, ঠিক সেই রকমভাবে ঝড়সাধুকে দেখে কেউ ভালো চোখে দেখতো না এবং তাকে দেখে বলতো, এক প্রকার তাকে সরিয়ে দেওয়ার চেষ্টা করতো সেখান থেকে। আর যখন ঝড়সাধু দেখলো যে একমাত্র তথাগতই তাকে সাধুদা বলে সম্বোধন করলো এবং তাকে সম্মান জানালো, সেই কথা শুনে তথাগতর সেই কথা শুনে ঝড়সাধুর চোখে জল এসেছিল। 8 নম্বরে রয়েছে দেখো লোকটাকে আর কি ঝড়সাধু। লোকটাকে দেখার ইচ্ছে প্রকাশ করেছিল কে? দেবেন্দু রায়। তার মুখেই লুই স্টিভেনসন এবং এমআর জেমসের নাম শোনা যায়। কারণ কখন বলেছিল লুই স্টিভেনসন আর এমআর জেমসের নাম দেবেন্দু রায়? যখন দেখে যে ঝড়সাধু তার নিজের ইচ্ছা মতো ঝড় তুলতে পারে এবং সেই ঝড়ের ফলে কি হয়, মানুষের প্রাণঘাতী হয়, অনেক ক্ষয়ক্ষতি হয় এবং সে তার ইচ্ছা অনুযায়ী কিন্তু ঝড়টা তুলতে পারে। এই ঘটনা দেখে দেবেন্দু রায় বলেছিল ওকে নিয়ে আমি বিদেশে যাব, ওকে নিয়ে আমি পরীক্ষা নিরীক্ষা করব। আর তখনই এই লুই স্টিভেনসন এবং এমআর জেমসের নাম উল্লেখ করেছিলেন। 9 নম্বরে রয়েছে দেখো ঝড়সাধুর সমস্ত কথাকে সব ধাপ্পা বলেছিল মোহন প্যাটেল। খুব গুরুত্বপূর্ণ এই তথ্যটি। ঝড়সাধুর সমস্ত কথাকে সব ধাপ্পা বলেছিল কে? মোহন প্যাটেল। 10 নম্বরে রয়েছে দেখো ঝড়সাধু ঝড় তুলেছিল কলকাতার বিবেকানন্দ পার্কে। ঝড়সাধুর এই গল্পে নিজের ইচ্ছামতো ঝড় তুলেছিল কোথায়? বিবেকানন্দ পার্কে। এখানে ঝড়ের দাপটে মোহন প্যাটেলের চশমা হারিয়ে গিয়েছিল। খুব গুরুত্বপূর্ণ কিন্তু এই তথ্যগুলি, বারবার একই কথা বলছি। 11 নম্বরে রয়েছে দেখো ঝড়সাধুর মৃত্যু হয়েছিল গাইঘাটার ঝড়ে গাছ চাপা পড়ে। 12 নম্বরে রয়েছে দেখো তথাগতকে ঝড়সাধুর মৃত্যুর ছবি দেখায় মোহন প্যাটেল। 13 নম্বরে রয়েছে সেই ছবিতে ঝড়সাধুকে দেখা যায় হাসি হাসি মুখ করে মরে পড়ে আছে। 14 নম্বরে সেই ছবি দেখে তথাগত বলেছিল ঝড়সাধুর উপলক্ষে ও মুক্তি পেয়ে গেছে। সেই ছবিতে যখন তথাগত দেখে যে ঝড়সাধু হাসি হাসি মুখ করে রয়েছে সেই ছবির মধ্যে, আর সেই হাসি হাসি মুখ দেখে তথাগত বলেছিল ও মুক্তি পেয়ে গেছে, আর সেই জন্য সে হাসছে, সে মনে মনে এই কথাগুলি বলছিল। আজকের ক্লাসটি এ পর্যন্তই। ক্লাসটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর আজকের এই ক্লাসে গুরুত্বপূর্ণ তথ্যাবলীর পাশাপাশি তোমরা নবম শ্রেণীর সাহিত্য সঞ্চয়নে যে গল্প রয়েছে ঝড়সাধু, সেই গল্পটি অবশ্যই 2 থেকে 3 বার পড়ে নেবে। তার পাশাপাশি আমাদের এই ক্লাসটি যদি দেখো 1 থেকে 2 বার, অবশ্যই এখান থেকে যে প্রশ্নই আসুক না কেন তোমরা সেই প্রশ্নের অ্যান্সার করতে পারবে। আজকে দেওয়া হলো গুরুত্বপূর্ণ তথ্যাবলী সম্পর্কে এই গল্পের।
পরবর্তী ক্লাসে আমরা দেওয়ার চেষ্টা করব লাইন ধরে বিশ্লেষণ করার, এবং তার পরবর্তী ক্লাসে আমরা আনার চেষ্টা করব এমসিকিউ নিয়ে। তো চলো, ক্লাসটি এ পর্যন্তই। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, ধন্যবাদ।